স্বাগত। আজকে আমি তোমাদের ছন্দ নিয়ে পড়াবো। তো তোমরা কি জানো যে ছন্দ কাকে বলে, ছন্দ কি? হ্যাঁ, এর পরম্পরাগত বৈশিষ্ট্য কী? আমাদের ভারতীয় সংস্কৃত সাহিত্য এর যে পরম্পরার যুগ আছে মূলত তিন প্রকারের। একটা হচ্ছে বৈদিক সাহিত্যের যুগ, একটা হচ্ছে লৌকিক সাহিত্যের যুগ, সংস্কৃত সাহিত্যের যুগ, আর তৃতীয়ত হচ্ছে আধুনিক সংস্কৃত সাহিত্যের যুগ। তো বেদের যদি পরিচয় আমরা দেখতে যাই তাহলে বেদ বা ছন্দের যদি পরিচয় আমরা দেখতে পাই তাহলে ছন্দকে আমরা বৈদিক সাহিত্যে প্রথমেই তাকে দেখতে পাই বা জানতে পারি তার পরিচয়। সেখানে বৈদিক সাহিত্যে ছন্দকে ষড়বেদাঙ্গ রূপে চেনা যায়, ঠিক আছে? অর্থাৎ বেদের যে 6টা অঙ্গ আছে সেই 6টা অঙ্গের মধ্যে ছন্দ হচ্ছে এক প্রকার অঙ্গ। এই ছন্দ বৈদিক সংহিতার ছন্দ সমস্ত মন্ত্রভাগের যে অধ্যয়নের কলাকৌশল আছে সেটা ছন্দশাস্ত্রে বিধিত আছে, ঠিক আছে? এই বৈদিক সাহিত্যে যে ছন্দ তিনি হচ্ছে প্রণেতা হচ্ছেন আচার্য পিঙ্গল মুনি, ঠিক আছে? পিঙ্গল মুনি তোমাদের এই ছন্দকে রচনা করেছেন বা ছন্দশাস্ত্রে রচনা করেছেন। বৈদিক সাহিত্যে এরকম অনেক ছন্দের নিদর্শন আমরা পাই। তো মোটামুটি যে 7 প্রকারের ছন্দ বৈদিক সাহিত্যে দেখা যায়, যেমন গায়ত্রী, উষ্ণিক, অনুষ্টুপ, বৃহতি, পঙ্ক্তি, ত্রিষ্টুপ, জগতি, ঠিক আছে? তো তোমাদের পাঠ্য এই বৈদিক সাহিত্যের ছন্দ নয়, লৌকিক সাহিত্যের ছন্দ তোমাদের পাঠ্য, ঠিক আছে? তো পরবর্তীকালে চলে যায় যে লৌকিক সাহিত্যের যে ছন্দ, মূলত আমরা যে গ্রন্থাগারের বা রচয়িতার যে ছন্দ আমরা পড়ি তা মোটামুটি তিনি হচ্ছেন আচার্য গঙ্গা দাস। তার বিরচিত গ্রন্থ হচ্ছে ছন্দমঞ্জুরি, ঠিক আছে? তো প্রথমেই বেদে বলা হচ্ছিল যে ছন্দ হচ্ছে বেদপুরুষের এক অঙ্গ, ষড়বেদাঙ্গের মধ্যে এক অঙ্গ, ঠিক আছে? সেখানে হচ্ছে ছন্দ পাদৌত বেদস্য হস্ত গল্প অর্থ পঠ্যতে জ্যোতিষম অয়নং চক্ষু নিরূপণ সত্যম উচ্চতে, ঠিক আছে? সেখানে ছন্দকে বেদপুরুষের পদদ্বয় হিসেবে তাকে তুলনা করা হয়েছে, ঠিক আছে? তো সংস্কৃত সাহিত্যের যে লৌকিক ধারা, লৌকিক সংস্কৃত সাহিত্যের যে ছন্দ, সেই ছন্দ সম্পর্কে তোমাদের আমি আজকে ধারণা দেব। এবং ছন্দ কি, ছন্দ কাকে বলে, ছন্দ কত প্রকার এবং ছন্দ কিভাবে নির্ণয় করা যায় সেটা আমি তোমাদেরকে আজকে বলবো, ঠিক আছে? ছন্দ কথাটার অর্থ হচ্ছে, প্রকৃত অর্থ হচ্ছে যে ছন্দাংশে ছাদনাথ, অর্থাৎ ছাদনাথ অর্থাৎ যে ছাদন অর্থাৎ রক্ষা করে। বিভিন্ন বৈদিক যুগে একটা রীতি ছিল যে কোনো রকম যদি ভুল উচ্চারণ হয়ে যায় মন্ত্রপাঠের সময় তাহলে কিন্তু মহৎ একটা দোষ সেখানে উৎপন্ন হবে। তাহলে সেই দোষ থেকে পরিত্রাণ পাওয়ার জন্য ছন্দবদ্ধভাবে মন্ত্রপাঠ করা হতো, ঠিক আছে? আরেকভাবে বলা যায় যে ছন্দয়সী আহ্লাদয়তি ইতি ছন্দয়তি বা ছন্দয়সী আহ্লাদয়তি ইতি ছন্দ, ঠিক আছে? অর্থাৎ যেটা আমাদের যে পাঠকবর্গ আছে তাদের পাঠকবর্গের হৃদয়কে আনন্দ দান করে সেটাই হচ্ছে ছন্দ, ঠিক আছে? ছন্দ প্রধানত তার দু প্রকারের, একটা হচ্ছে বৃত্ত ছন্দ আর একটা হচ্ছে জাতি ছন্দ, ঠিক আছে? বৃত্ত ছন্দ, জাতি ছন্দ। বৃত্ত ছন্দ কি? যেগুলোকে অক্ষর গণনা অনুসারে নির্মাণ করা হয় বা নির্ণয় করা হয় সেগুলো হচ্ছে বৃত্ত ছন্দ। আর জাতি ছন্দ হচ্ছে জাতির মাত্রা কৃতাভাবে বলা হচ্ছে জাতি ছন্দতে। তো জাতি ছন্দ হচ্ছে সেটাই যেটা মাত্রার গণনা অনুসারে, সংখ্যা অনুসারে তাকে নির্ণয় করা হয়, সেটা হচ্ছে জাতি ছন্দ, ঠিক আছে? তো সেই বৃত্ত বা জাতি ছন্দের মধ্যে আমাদের যে পাঠ্য সেটা হচ্ছে বৃত্ত ছন্দ। সেই বৃত্ত ছন্দ হচ্ছে 3 প্রকার। সেখানে ছন্দমঞ্জুরিতে বলা হচ্ছে সমম অর্ধসমম বৃত্তং বিষমম চেতি তত্ত্রিধা, অর্থাৎ বৃত্ত ছন্দ 3 প্রকারের, ঠিক আছে? সমবৃত্ত ছন্দ, অর্ধসমবৃত্ত ছন্দ, বিষমবৃত্ত ছন্দ, ঠিক আছে? তাহলে এদের মধ্যে সমবৃত্ত ছন্দ কাকে বলে? যে বৃত্ত ছন্দের 4টে চরণে 4টে পদে যথাক্রমে সমান সংখ্যক অক্ষর থাকে তাকে বলা হচ্ছে সমবৃত্ত ছন্দ, ঠিক আছে? আর অর্ধসমবৃত্ত ছন্দ মানে অর্ধেক হচ্ছে, ঠিক আছে? অর্থাৎ
যে বৃত্তছন্দে প্রথম এবং তৃতীয় পাদ দ্বিতীয় এবং চতুর্থ পাদের অক্ষর সংখ্যা সমান থাকবে তাকে বলছে অর্ধ সমবৃত্ত ছন্দ। ঠিক আছে। আর তৃতীয় প্রকার হচ্ছে বিষম বৃত্ত ছন্দ। ঠিক আছে। সেটা হচ্ছে যে যে বৃত্তছন্দের চারটে চরণে যথাক্রমে প্রত্যেকটা চরণে 1 2 3 4 চারটি চরণ বা পাদ, প্রত্যেকটি পাদে কিন্তু চরণে কিন্তু তোমার আলাদা আলাদা অক্ষর সংখ্যা থাকবে, তাকেই বলা হচ্ছে বিষম বৃত্ত ছন্দ। ঠিক আছে। এরপর ছন্দ নির্ণয় করতে গেলে আমাদের কিছু শব্দের পরিচয় আমাদেরকে থাকতে হয়, মানে জানতে হয়। যেমন গণ কি, জ্যোতি কি, লঘু গুরু কি, এগুলো আমাদেরকে জানতে হবে। তো প্রথমেই গণ সম্পর্কে আমি তোমাদের একটু ধারণা দিচ্ছি। ঠিক আছে। গণ কি? গণ হচ্ছে গণ শব্দের সাধারণ অর্থ হচ্ছে সংঘ। ঠিক আছে। তিনটে অক্ষর মিলিত হবে একটা, বা তিনটে অক্ষরের সমষ্টিগত অর্থ হলো গণ। ঠিক আছে। এরকম ছন্দশাস্ত্রে বা সংস্কৃত সাহিত্যের যে ছন্দ, সেই ছন্দে 10 প্রকারের গণ আছে। যেমন ম য় র স ত জ ভ ন গ র, এই 10 প্রকারের গণ। এই গণগুলো কিভাবে হয় সেটা আমি তোমাদেরকে বোঝাচ্ছি, বোঝানোর চেষ্টা করছি। ঠিক আছে। দেখো, এই প্রসঙ্গে 10 প্রকারের গণ প্রসঙ্গে একটা শ্লোক আছে, সেই শ্লোকটা তোমরা দেখবে, তাহলে বুঝতে পারবে। সেখানে বলা আছে যে মস্ত্রী গুরু স্ত্রী লঘুশ্চ নকারো ভাদি গুরু পুনরাদি লঘুর্য ইয় গুরু মধ্যগত রল মধ্য সো অন্ত গুরু পতিতন্ত লঘুস্থ। তাহলে মস্ত্রী গুরু স্ত্রী লঘুশ্চ নকারো, ম গণ কোথায় হবে? যেখানে বলছে তিনটে গুরু, এই যে চিহ্নগুলো দেখছো হাইপেনের মতো, এগুলো হচ্ছে তোমার গুরুবর্ণের চিহ্ন। ঠিক আছে। তো যেখানে তিনটে গুরু, স্ত্রী গুরু, তিনটে গুরু বর্ণ হবে, সেখানে মগণ হবে। আর এটা হচ্ছে অর্ধচন্দ্র যে চিহ্নটা, সেটা হচ্ছে আমাদের লঘুবর্ণ। ঠিক আছে। তো তিনটে লঘুবর্ণ থাকলে স্ত্রী লঘুশ্চ নকার, তিনটে লঘুবর্ণ থাকলে সেখানে নগণ হবে, দন্ত নগণ হবে। আর ভবন কোথায় হবে? যেটা ভাদি গুরু, আদি গুরু। ভাদি গুরু মানে আগের বর্ণটা যদি গুরু হয় এবং পরের বর্ণ দুটো যদি লঘুবর্ণ হয়, তাহলে সেখানে ভগণ হবে। হ্যাঁ, আর ইয়গণটাও কিভাবে হবে? যে আগের বর্ণটা যদি লঘুবর্ণ হয় এবং পরের দুটো বর্ণ যদি গুরুবর্ণ হয়, তাহলে সেখানে ইয়গণ হবে। আর কি বলছে? যোগুরু মধ্যগত, ইয়গণ হবে কোথায়? যেখানে মাঝখানেরটা গুরুবর্ণ, মাঝের বর্ণ হচ্ছে গুরুবর্ণ এবং বাকি দুটো বর্ণ লঘুবর্ণ হলে সেটা হবে বর্গী জগণ। আর রগণ ঠিক তার উল্টাটা, র ল মধ্য। বলা হচ্ছে কি র ল মধ্য, অর্থাৎ মাঝের বর্ণটা যদি লঘুবর্ণ হয় আর বাকি দুটো বর্ণ যদি গুরুবর্ণ হয়, তাহলে সেখানে রগণ হবে। আর স্বগণ কোথায় হবে? দন্ত স্বগণ। সো অন্ত গুরু, অন্ত বর্ণটা যদি গুরুবর্ণ হয় এবং প্রথম দুটো বর্ণ যদি লঘুবর্ণ হয়, তাহলে সেখানে দন্ত স্বগণ হবে। আর তগণ কোথায় হবে? কথিত অন্ত লঘুস্থ। বলা হচ্ছে কথিত অন্ত লঘুস্থ, লাস্ট শেষের বর্ণ যদি লঘুবর্ণ হয় এবং প্রথম দুটো বর্ণ যদি গুরুবর্ণ হয়, তাহলে সেখানে তগণ হবে। আর গগণ একটাই থাকবে গুরুবর্ণ, সেটা হচ্ছে গগণ। আর একটাই বর্ণ লঘুবর্ণ থাকবে, সেটা হচ্ছে লগণ। ঠিক আছে। এ হলো গণের যে পরিচয়। ঠিক আছে। এরপর আমরা যেটা জানবো সেটা হচ্ছে লঘুগুরু বর্ণ কাকে বলে। লঘুগুরু বর্ণ কাকে বলে? ঠিক আছে। সেই প্রসঙ্গে একটা শ্লোক আছে, পংক্তি আছে, আমি বলছি, তোমরা শোনো। সানুসারশ্চ দীর্ঘশ্চ বিসর্গী চ গুরুর্ভবে বর্ণ সংযোগা পূর্বশ্চ তথা পদন্ত বিপা। অর্থাৎ অনুসারযুক্ত বর্ণ, দীর্ঘস্বরযুক্ত বর্ণ, বিসর্গযুক্ত বর্ণ এবং সংযুক্ত বর্ণ, পূর্ব বর্ণ এবং পাদান্ত বর্ণ, এইগুলো হবে গুরুবর্ণ। অর্থাৎ অনুসারযুক্ত বর্ণ, বিসর্গযুক্ত বর্ণ, দীর্ঘস্বরযুক্ত বর্ণ, সংযুক্ত বর্ণের পূর্ব বর্ণ এবং পাদান্ত বর্ণগুলো হবে গুরুবর্ণ। আর সমস্ত হ্রস্বস্বর বর্ণগুলো হবে
লঘুবর্ণ। বোঝা গেল তোমাদের? এরপরে যেটা হচ্ছে জ্যোতি। জ্যোতি কি? জ্যোতি হচ্ছে কোনো চরণ বা পংক্তি বা শ্লোক উচ্চারণ করার সময় কিছু কিছু দেখা যায় যে আমাদের জিহ্বা ক্ষণিকের জন্য বা অল্প হলেও কিছু বিশ্রাম নেয়, জিহ্বার বিশ্রাম অর্থাৎ জীবের বিশ্রাম বা আশ্রয়, সেটাকে বলছি জ্যোতি। ঠিক আছে? অর্থাৎ অনেক সময় দেখা যায় যে অনেক বড় একটা শ্লোক, সেটা একবারে উচ্চারণ করা যায় না, তো মাঝখানে হলে কিছুটা হলেও আমরা একটু রেস্ট নিই বা বিশ্রাম নিই, সেটাই হচ্ছে জ্যোতি। ঠিক আছে? এই হলো ছন্দের বেসিক ধারণা। এরপরে কিভাবে আমরা ছন্দ নির্ণয় করব তার একটা উদাহরণের সহযোগে আমরা বোঝানোর চেষ্টা করব, তোমরা বুঝবে। যেমন এখানে একটা ছন্দের নাম আছে, সেটা হচ্ছে ইন্দ্র বজ্রা ছন্দ। ইন্দ্র বজ্রা ছন্দ, সেটা 11 অক্ষর বিশিষ্ট ছন্দ। তার প্রত্যেকটা চরণে 11টা করে অক্ষর আছে। ঠিক আছে? সেই ইন্দ্র বজ্রা ছন্দের লক্ষণে বলা হচ্ছে যে স্যাবীন্দ্র বজ্রায়দি তৌ জগৌগ, অর্থাৎ সেখানেই ইন্দ্রবজ্রা ছন্দ হবে যেখানে ত ত জ জ গ গ এই গণগুলো থাকবে, এবং প্রত্যেকটা দেখো 11 অক্ষর বিশিষ্ট, 11টি অক্ষর আছে। যেমন একটা উদাহরণ সহযোগে আমি তোমাদেরকে বোঝানোর চেষ্টা করছি, তোমরা একটু দেখো। অর্থ হি কন্যা পরকীয় এব, অর্থ হি কন্যা পরকীয় এব, প্রত্যেকটা কত অক্ষর আছে এখানে? টোটাল 11টা অক্ষর আছে। তাহলে গণ হবে কটা করে? গণ হবে 3টে অক্ষর মিলে একটা গণ তৈরি হয়। যেমন অর্থ হি, এখানে একটা গণ হবে। ক দন্ত নয় যখন আকার প, এখানে একটা গণ। র ক কয় দীর্ঘ অন্তস্থ, এখানে একটা গণ। আর শেষের দুটো যে বর্ণ থাকলো, দুটো আছে। তো আমি বলেছিলাম যে গণ হতে গেলে মিনিমাম এবং ম্যাক্সিমাম 3টে অক্ষরের প্রয়োজন হয়। তো আর যদি না হয় তাহলে তিনের নিচে অর্থাৎ 2, 1, 2 এই অক্ষরগুলো কিন্তু এক এক করে ভাগ হয়ে যাবে। তাহলে শেষের দুটো যদি পড়ে রয়েছে, দুটো অক্ষর পড়েছে এ ব, এই দুটো অক্ষর পড়ে রয়েছে, তাহলে একে এক এক করে ভাগ করে দিতে হবে। তাহলে এখানে একটা দুটো গণ পাওয়া যাবে। তাহলে এখানে একটা গণ, এখানে একটা গণ, এখানে একটা গণ, এখানে দুটো গণ, তাহলে টোটাল 5টা গণ আমরা পাবো। ঠিক আছে? যেমন ধরো অর্থ হি, অর্থ হি কি আছে মানে থয়ের ওকার। তো এখানে কি আছে? যুক্ত বর্ণ আছে। তাহলে আমি বলেছিলাম যে যুক্ত বর্ণের পূর্ব বর্ণ হবে